লক্ষ্মীর ঘর ফুল দিয়ে সাজানো ছিল। বিয়ের মণ্ডপে অয়ন বর সেজে বসেছিল। কিছুক্ষণ পরে বিয়ের নিয়ম শুরু হবে। বাড়ির বাইরে একটা খুব বড় সুন্দর সাজানো পালকি রাখা ছিল। লক্ষ্মীর মা বাবা চিন্তায় এদিক ওদিক পায়চারি করছিল। তখন লক্ষ্মীর মা তার স্বামীকে বলে, এবার আমরা কি করব? আমরা যদি আমাদের মেয়েকে বিয়ের বেনারসি পরিয়ে বাইরে নিয়ে যাই তখন কি হবে? আমারও তো মাথায় আসছে না। আমাদের শুধু নিজেদের মান সম্মানের কথাই ভাবছি, আমরা লক্ষ্মীর কথা একবারও ভাবলাম না। সেও নিশ্চয়ই খুবই চিন্তায় আছে। চলো ভিতরে গিয়ে দেখি। রাজেশ এবং কৌশল্যা তার ঘরে ঢুকে তাদের চোখ কপালে উঠে যায়। লক্ষ্মীর পাগুলো যে বড় ছিল সেগুলো একদম নর্মাল হয়ে যায় এবং তাকে দেখতে খুবই সুন্দর লাগছে। তোমার পা তো অনেক লম্বা ছিল, এরম ঠিক হয়ে গেল কি করে? জানি না মা, কি করে ঠিক হলো। আমিও সেদিন চিন্তায় বসেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম আমার পাগুলো ঠিক হয়ে গেছে। বন্ধুরা, এটা জানার জন্য আপনাদের এই স্টোরিটা পুরোটা দেখতে হবে। রাজেশ হসপিটালের রুমে চারিদিকে ঘোরাফেরা করছিল। তখন ডাক্তার বাইরে এসে বলে এবং রাজেশকে বলে, অভিনন্দন, আপনার মেয়ে হয়েছে, সে খুবই সুন্দর। এবার আপনি আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারেন। রাজেশ খুশি হয়ে ঘরের ভেতর ঢোকে। তখন সে তার মেয়েকে দেখে। তখন সে খুব অবাক হয়ে যায়। আরে কৌশল্যা, এ তো অনর্থ হয়ে গেল। জানি না ভগবান আমাকে কোন জন্মের শাস্তি দিল যে এমন একটা মেয়ে হয়েছে। কৌশল্যা এটা শুনে অবাক হয়ে বলে, ভালো কথা বলুন, মেয়েরা তো লক্ষ্মীর রূপ হয়, আমি ওর নাম লক্ষ্মী রেখেছি। লক্ষ্মীর রূপ তো হয় কৌশল্যা, কিন্তু তুমি হয়তো দেখোনি ওর পা একটু বেশি বড়। তাতে কি হয়েছে? হয়তো বয়সের সাথে সাথে তার পা ঠিক হয়ে যাবে। রাজেশ তার স্ত্রীর প্রশ্নের কোনো জবাব দেয় না। ওইভাবেই দিন কাটতে থাকে এবং লক্ষ্মী কিছুটা বড় হয়ে যায়। তার বয়স 5 বছর হয়, কিন্তু সে অন্যান্য ছেলেমেয়েদের থেকে বয়সে অনেকটাই লম্বা ছিল। সে একদিন তার অ্যাডমিশন করানোর জন্য স্কুলে নিয়ে যায়। স্কুলের টিচার তাকে বলে, আরে আপনার বাচ্চার অ্যাডমিশন হবে না, ওকে দেখে অন্য বাচ্চারা ভয় পেয়ে যাবে। এরকম বলবেন না, আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। আমার মেয়ে যদি পড়াশোনা না করতে পারে তাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। দেখুন, আমরা চাই না আপনার মেয়েকে দেখে স্টুডেন্ট এবং তার মা বাবারা তাদের স্কুল থেকে ছাড়িয়ে নিক। রাজেশ মুখ ভার করে সেখান থেকে চলে আসে। সে অনেক স্কুলে তার অ্যাডমিশন করানোর চেষ্টা করে, কিন্তু কোনো স্কুলে তাকে অ্যাডমিশন দিচ্ছিল না। এটা নিয়ে সে খুব চিন্তিত ছিল। সে তখন তার বউ কৌশল্যাকে বলে, এত চিন্তা কেন করছো? আমি আমার মেয়েকে বাড়িতেই পড়াবো। কৌশল্যা, বাড়িতে পড়লে ডিগ্রি পাওয়া যায় না। আরে ডিগ্রি দিয়ে কি হবে? মেয়েদের সংস্কারটাই আসল। এভাবেই দিন কেটে যায়। লক্ষ্মী 20 বছরে পড়ে। তাকে দেখতে তো খুব সুন্দর ছিল, কিন্তু তার পা লম্বা হওয়ার কারণে তার হাইট প্রায় 10 ফুটের কাছাকাছি ছিল। এই কারণে সে ঘরের বাইরে বের হতো না। তার প্রতিবেশীরা তাকে মাঝে মাঝেই দেখতে পেত, কারণ সে তার ঘরের জানলার সামনে দাঁড়িয়ে থাকতো। একদিন গ্রামে ঠাকুর পরিবারের একমাত্র ছেলে অয়ন সেখান দিয়ে গাড়ি করে যাচ্ছিল। তার নজর লক্ষ্মীর ওপর পড়ে। তখন সে তার ড্রাইভারকে বলে, ড্রাইভার, গাড়ি থামাও। ওই যে ওই মেয়েটাকে দেখো, কি সুন্দর দেখতে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, কিন্তু মেয়েটা বাইরে বেরোয় না, ঘরেই থাকে। তাহলে তো খুব ভালো কথা, একেই আমার স্ত্রী করব। পরের দিন অয়ন তার মা বিনিতা ঠাকুর এবং তার বাবা চন্দন ঠাকুরকে রাজেশের বাড়িতে পাঠায়। গ্রামের বড় লোকদের দেখে রাজেশ চমকে যায় এবং তাদেরকে বলে, আমি আপনাদের চিনি, আপনারা তো খুব বড় লোক। এই গরিবের দরজায় কি করছেন আপনারা? কাল আমার ছেলে এখান থেকে যাচ্ছিল। সে এক ঝলক আপনার মেয়েকে দেখে। প্রথম দেখেই সে আপনার মেয়েকে পছন্দ করে নেয়। আপনার মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করতে চাই। এটা শুনে রাজেশ খুব খুশি হয় এবং সে কোনো ভাবনা চিন্তা না করেই বলে, আরে, আমার তো ভাগ্যই খুলে গেল। আমার মেয়ে এত বড় পরিবারের বউ হবে। আমি এই সম্বন্ধে রাজি। আমাদের কিছু পণ লাগবে না, শুধু বাড়ির নিয়ম অনুযায়ী পালকিতে মেয়েকে বসিয়ে নিয়ে যাব। 1 সপ্তাহ পরে আমরা বরযাত্রী নিয়ে এখানে আসব। কিছুক্ষণ পরে চন্দন ঠাকুর তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়।
তখন রাজেশের স্ত্রী কৌশল্যা রাজেশকে বলে, আপনি ওদের বললেন না কেন যে লক্ষ্মীর পা অন্যান্য মেয়েদের তুলনায় অনেকটাই আরে লম্বা? কৌশল্যা, চন্দনজি বলেছিল যে ওনার ছেলে আমাদের মেয়েকে দেখেছে। বাচ্চাদের মতো কথা বলছেন আপনি। আমি জানি লক্ষ্মী জানলার ধারে দাঁড়িয়ে থাকে, সে শুধু লক্ষ্মীর চেহারাই দেখেছে। তুমি ঠিকই বলেছ, আমি খুশিতে এতটাই ভেসে গেছিলাম যে আর মনেই ছিল না। কিন্তু এবার আমি কি করি? চন্দনবাবু 1 সপ্তাহ বাদে বরযাত্রী নিয়ে আসবে। কিছুই আর করার নেই, শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তারপর থেকে কৌশল্যা এবং রাজেশ সবসময় ভগবানের কাছে প্রার্থনা করত। 1 সপ্তাহ পরে অয়ন বরযাত্রী নিয়ে রাজেশের বাড়ির সামনে এসে দাঁড়ায়। রাজেশ চিন্তা নিয়ে সকলকে স্বাগত জানায়। পণ্ডিতজি রাজেশকে বলে, তাড়াতাড়ি মেয়েকে ডাকুন, শুভ সময় পেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে লক্ষ্মীর সাথে অয়নের বিয়ে হয়ে যায় এবং সে লক্ষ্মীকে নিয়ে পালকিতে চড়ে বসে। লক্ষ্মী, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমি ঠিক করেছিলাম তোমাকেই আমার জীবন সঙ্গী বানাবো। লক্ষ্মী অয়ন ঠাকুরের বউ হিসেবে ঘরে আসে। 1 বছর পরে লক্ষ্মী একজন খুব সুন্দর মেয়ের জন্ম দেয়। লক্ষ্মী ভুলেই গিয়েছিল যে কোনো সময় তার পা লম্বা ছিল। একদিন সে শাশুড়ির সাথে কথা বলছিল, তখন হঠাৎ করে তার পা আবার লম্বা হয়ে যায় এবং সে 10 ফুটের কাছাকাছি হয়ে যায়। এটা দেখে চন্দন ঠাকুর এবং অয়ন খুব ঘাবড়ে যায়। আরে, এ তো কোনো ডাইনি। তাড়াতাড়ি ওর মা বাবাকে ফোন করো আর এখানে ডাকো। লক্ষ্মীও ভীষণ ঘাবড়ে যায়। কিছুক্ষণ পরে রাজেশ এবং কৌশল্যা তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। চন্দন ঠাকুর রেখে গিয়ে বলে, তোমরা আমাদের ধোঁকা দিয়েছো রাজেশ। আগে বলনি কেন তোমার মেয়ে একটা ডাইনি? এরকম বলবেন না, আমার মেয়ে ডাইনি নয়। ও ডাইনি না তো ওর পা এত হঠাৎ করে লম্বা হয়ে গেল কি করে? এখন আমার মনে পড়েছে বাবা, আমি যখন ওকে প্রথম দেখেছিলাম আমাকে ড্রাইভার বলেছিল ও ঘর থেকে বেরোয় না। হয়তো বেরোয় না কারণ ও ডাইনি, তাই। এটা শুনে লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলে, এরকম ভাবে বলবেন না, আপনি তো আমার স্বামী, আমাদের একটা মেয়েও আছে। আরে কিসের মেয়ে? আমার একটা ডাইনির মেয়ে লাগবে না, আমার তো তোমাকে দেখেই ভয় লাগছে। তখন কৌশল্যা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, ব্যাস এবার থামুন আপনারা। আপনারা আমার মেয়েকে ডাইনি বলে অনেক অপমান করেছেন। আমার মেয়ের লম্বা পা একটা অভিশাপের জন্য হয়েছে। এটা শুনে রাজেশও খুব চমকে যায়। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমি একটা কথা আপনার থেকে লুকিয়ে গেছি। যখন লক্ষ্মী পেটে ছিল তখন একটা সাধু ভিক্ষা চাইতে এসেছিল। সাধুর পা অনেক লম্বা ছিল, আমি তাকে নিয়ে মজা করি। তখন সে রেগে গিয়ে আমাকে বলে যে তোমার পেটে যে সন্তান আছে তার পাও এরকমই লম্বা হবে। তারপরে ওই সাধুকে আমি আর কখনো দেখতে পাইনি। তারপর যখন লক্ষ্মী হয়েছিল তখন আপনি বললেন যে লক্ষ্মীর পা লম্বা, তখন আমি বুঝতে পারি যে ওই সাধুর অভিশাপ ফলে গেছে। তখন সেই সাধু সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে কৌশল্যা চমকে যায়। আরে আপনি তো ওই সাধু যাকে নিয়ে আমি মজা করেছিলাম। হ্যাঁ, তোমার ঠাট্টা করার ফল তুমি পেয়েছো। যখন তোমার মেয়ের বিদায় হচ্ছিল তখন আমি আমার শক্তি দিয়ে ওর পা কিছুক্ষণের জন্য ঠিক করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা, আমার দোষের সাজা আমার মেয়েকে দেবেন না। তোকে ক্ষমা করেছি বলেই তো আমি এখানে এসেছি। তখন সাধু বাবার চোখ থেকে জ্যোতি বেরোতে থাকে এবং সেটা লক্ষ্মীর পায়ে গিয়ে পড়ে এবং তার পা একদম ঠিক হয়ে যায়। সাধু সেখান থেকে চলে যায়। অয়ন এবং চন্দন ঠাকুর এবং তার স্ত্রী তাদের এসব কথাবার্তার জন্য নিজেদের লজ্জা হয়। তখন অয়ন লক্ষ্মীকে বলে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে আমায় লজ্জা দেবেন না, আপনি আমার স্বামী। লক্ষ্মীর শ্বশুর শাশুড়িও তার কাছে ক্ষমা চায় এবং সে তাদেরকে ক্ষমা করে দেয়। তারপর থেকে সে তার পরিবারের সাথে সুখে থাকতে শুরু করে। আল্লাহ কসম, আমি তো চুল ছিঁড়ে নেব। আমিও হাতে চুড়ি পরিনি। কেন পরিনি? আমরা বারণ করেছি নাকি? একই ঘরে 5 জন বিভিন্ন ধর্মের মহিলারা এসে অপরের সাথে ঝগড়া করছিল। কিন্তু তারা কেন এত লড়াই ঝগড়া করছিল সেটা জানার জন্য গল্পের একটু পিছনের দিকে যেতে হবে। অনেক আগেকার কথা। রামপুর গ্রামে মীরার এক পরিবার থাকতো। মীরার 5 ছেলে ছিল, কিন্তু তারা কোনো কাজ করতো না। একদিন মীরা গ্রামের অন্য একজন মহিলার সাথে কথা বলছিল।
আজকাল দিনকাল খুব খারাপ, সব জায়গায় ঝামেলা হচ্ছে। আরে কি বলবো দিদি, এসব কিছু ধর্মের নামে হচ্ছে। একসাথে মিলেমিশে থাকা উচিত, এই পৃথিবীতে সকলের সেবা করা উচিত। এই সময় মীরার 5 জন ছেলে সেখানে আসে। এটা তুমি একদম ঠিক বলেছো মা। আজ তোমার কথাটা একদম ঠিক লাগলো। মীরার কথা শুনে তার 5 ছেলে একটু বেশি খুশি হয়ে যায়। তোমরা এমন কি কথা বললাম যে তোমরা এত খুশি হয়ে গেলে? এটা তো বাচ্চা ছেলেরও জানা উচিত যে সব ধর্মের লোকেদের একসাথে থাকা উচিত। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। চলো ভাইরা, যে ভয়টা ছিল সেটা মিটাই গেল, চলো। এই বলে তারা সেখান থেকে খুশিতে নাচতে নাচতে চলে যায়। মীরা, তোমার ছেলেরা বড় হয়ে গেছে কিন্তু কোনো কাজ করে না। আমি কতবার বলেছি কিন্তু কাজ করতেই চায় না এরা। তুমি 5 জনের বিয়ে দিয়ে দাও, যখনই বউয়ের কথা শুনবে তখন এসব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। আমার কাছে তো এত পয়সা নেই, কি করে 5 জন ছেলের বিয়ে দেব। এটা শোনার পর তার 5 জন ছেলে সেখানে আবার চলে আসে এবং তারা আরো খুশিতে ছিল। মা, আমরা 5 জনই বিয়ে করতে চাই অনেক দিন থেকে, কিন্তু বলতে ভয় পেতাম। তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে ঠিক করা আছে। মন্দিরে আমরা বিয়ে করে নেব, কোনো খরচাও হবে না। হ্যাঁ মা, আমরা কালকেই বিয়ে করে নেব। কিন্তু প্রথমে তো মেয়েটার পরিবারের সাথে কথা বলতে হবে, তারা কেমন সেটা জানতে হবে। আরে ওই চিন্তা করো না, কাল বিয়েতেই একেবারে দেখা করে নেবে, মেয়ে তোমার পছন্দ হবেই। পরের দিন তারা 5 ছেলে বিয়ে করে নেয় মন্দিরে এবং তারা তাদের বউদের ঘরে নিয়ে আসে। তোমরা বিয়ে তো করে নিয়েছো, কিন্তু একই ঘরে 5 জন কি করে থাকবে? আমি তো কিচেনে শুয়ে পড়বো। আরে আমরা 5 জন ছোটবেলা থেকে এক ঘরে আছি, বিয়ের পরেও আমরা একসাথে থেকে যাব। তারা 5 জন তাদের বউদের নিয়ে ঘরে চলে আসে। হে আল্লাহ, আজ আমাদের ফুলসজ্জা, একই ঘরে আমরা 5 জন কি করে ফুলসজ্জা করব? ঠিক বলেছ নাগমা, আমাদের সব আশা ভেঙে গেল। চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবে। একবার প্রেম নিয়ে বলো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কিন্তু এবার বলুন ফুলসজ্জা করব কি করে? কৃষ্ণ নাম নিতেই আমার মাথায় একটা আইডিয়া এলো। আমরা আমাদের শাড়ি দিয়ে ঘরের পার্টিশন করে নিই। বাহ, কি বুদ্ধি তোমার পায়েল। তারা 5 জন ছেলে মিলে ঘরের পার্টিশন করে নেয়। সেদিন তো ওই 5 জন ও মেয়ে বিয়ের সাজে ছিল। পরের দিন সকালে যখন শাশুড়ি তাদের ঘরে আসে, তাদের দেখে সে অবাক হয়ে যায়। পায়েল পূজা করছিল, নাগমা নামাজ পড়ছিল, আর নয়না জিসাসের প্রেয়ার করছিল। রানী গুরু গোবিন্দ সিং এর পূজা করছিল, আর সাধনা সাদা শাড়ি পরে তার ভগবানের পুজো করছিল, কারণ সে জৈন ধর্মের ছিল। 5 আলাদা আলাদা ধর্মের বউদের দেখে মীরা হয়রান হয়ে যায়, কিন্তু তাদের পূজা করতে দেখে মীরা তাদের ডিস্টার্ব করে না আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। যখন সবার পূজা শেষ হয় তখন মীরা জিজ্ঞাসা করে, তোমরা 5 জন আলাদা আলাদা ধর্মের? হ্যাঁ মা, আমি মুসলিম, পায়েল হিন্দু, নয়না খ্রিস্টান, রানী শিখ আর সুহানা জৈন ধর্মের। আমাকে এসব কথা কেউ বলেনি বিয়ের আগে, আর তোমাদের প্রত্যেকের বিয়ে তো হিন্দু মতেই হয়েছে। রীতি অনুসারের জন্য কি বা এসে যায়, আসল কথা তো হলো যাতে সম্পর্কটা দৃঢ় হয় আর ভালো থাকে। কিছু বলার আগেই মীরার 5 জন ছেলে সেখানে উপস্থিত হয়। মা, কাল তুমিই তো কাকিকে বড় বড় জ্ঞান দিচ্ছিলে যে সমস্ত ধর্মের লোক নাকি একসাথেই থাকা উচিত। তো শুরুটা নিজের ঘর থেকেই করি না, এই ঘরে 5টা ধর্মের মানুষ একসাথে থাকতে দেখতে পারবে। আরে আমি তো সেজন্য কিছু বলিনি, আমি তো খুব খুশি হয়েছি যে তোমরা 5 অন্যান্য ধর্মের সবাইকে বিয়ে করেছো। আচ্ছা বউয়েরা, তোমরা চলো, তোমাদের আজকে প্রথম রান্না করার দিন। তাদের বাড়িতে মাটির উনুন ছিল। প্রথমে পায়েল রান্না করতে শুরু করে, তখন আর 4 জন তাদের নিজেদের রান্নার প্রস্তুতি নিতে থাকে। তারপরে আসে নয়না, এরপরে রানী। এভাবেই 5 জন এক এক করে খাবার বানাতে থাকে। তখন মীরা সেখানে এসে বলে, তোমাদের খাবার বানানোর আগে উনুনটা বানিয়ে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি তোমাদের 5 জনের জন্য 5টা উনুন বানিয়ে দিচ্ছি, যাতে একই সময় তোমরা রান্না করতে পারো। তাহলে কেউ রুটি, কেউ ভাত, কেউ ডাল বানিয়ে নিতে পারবে, এভাবে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ, এই আইডিয়া আমাদের মাথায় কেন এলো না? 5 জন বউ তাদের আলাদা আলাদা খাবার বানিয়ে মীরার সামনে খেতে দেয় এবং তখন তার 5 জন ছেলেও তার সাথে খেতে বসে। নাগমা ভেজ বিরিয়ানি বানিয়েছিল, পায়ে ছোলে বাটুরে। এভাবে সবাই 5 জন আলাদা আলাদা রকমের খাবার বানায়।
ভালোই হয়েছে, এই কারণে রোজ বিভিন্ন রকমের খাবার খেতে পারবো আমি। তার 5 জন ছেলেও তখন কাজকর্ম করতে শুরু করে। কিছুদিন পরে তাদের 5 জন বউ প্রেগনেন্ট হয়। এতদিন আমরা 5 জন একই ঘরে থেকেছি, কিন্তু যখন আমাদের বাচ্চারা হবে তখন একটা ঘরের মধ্যে এতজন কি করে থাকবো? কথাটা তো ঠিক, আগে বাচ্চাটা হোক, তারপর দেখি কি করা যায়। তোমরা তো আমার কোনো কথাই শোনোনি। বিয়ের পরেও একটা ঘরে পার্টিশন করে 5 জন থেকে শুরু করেছো। এখন তো তোমাদের বাচ্চারা হবে, অন্তত তাদের কথা তো ভাবো একবার। তারা কখনোই তাদের মায়ের কথা খুব মন দিয়ে শোনেনি, কিন্তু যখন 5 জন গর্ভবতী বউ একই ঘরে থাকছিল সেটা দেখতে ভালো লাগছিল না। একদিন ওই 5 জন বউ নিজেদের মধ্যে প্ল্যান বানায়। আমাদের স্বামীদের এতবার বলা সত্ত্বেও তারা কিছুতেই আলাদা আলাদা ঘর বানাচ্ছে না, কি করা যায়? আরে ও তো নিজের মায়ের কথাই শোনে না, আমাদের কথা কি শুনবে? মাও তো বলে বিরক্ত হয়ে গিয়েছে, ওরা ঘরই বানায় না। আমার কাছে একটা প্ল্যান আছে, যার জন্য আমাদের স্বামীরা খুব তাড়াতাড়ি আলাদা আলাদা ঘর বানিয়ে দেবে। সবাই আমার কাছে এসো। সবাইকে পায়েল প্ল্যানটা বুঝিয়ে দেয়। পরের দিন সকালে যখন তারা সকালে একই ঘরে ছিল, তখন নাগমা বলে, দেখো অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। তোমরা 4 জন মিলে আমার জায়গাটা সবসময় নোংরা করে ফেলো, এখন আমিও তোমাদের সব জায়গা নোংরা করে দেবো। নাগমা জলের মধ্যে হলুদ মিশিয়ে সেই জলটা সারা ঘরের মধ্যে ঢেলে দেয়। এই ডাইনি, তুই আমাদের পুরো ঘর নোংরা করে দিলি। এই পায়েল আমাদের ঘর নোংরা করেছে, তোকে ডাইনি বলার কি দরকার? তুই 1 নম্বরের শয়তান। 5 জন একে অপরের সাথে এভাবে ঝগড়া করতে থাকে। তখন তাদের 5 জন স্বামী এবং শাশুড়ি সেখানে আসে। এটা কি হলো তোমাদের? এতদিন তো ভালোই ছিলে, এখন আবার ঝগড়া করছো কেন? এতদিন তো আমরা সহ্য করেছিলাম, দেখো নাগমা পুরো ঘরটার কি অবস্থা করেছে। আজ আমি কি একটু ঘর নোংরা করেছি, তোমরা তো আমার পিছনে পড়ে গেছো। আর তোমরা যখন আমার জায়গা নোংরা করো তখন শান্ত হও তোমরা। আমি এতদিন বলতাম যে আমাদের 5 ধর্মের বউয়েরা একসাথে মিলেমিশে কত ভালোভাবে থাকে, আজকে তো তোমরা সব শেষ করে দিলে। সেদিনের মতো তারা চুপ করে গেলেও তারপর মাঝে মধ্যে তারা একে অপরের সাথে ঝামেলা করত। ঝামেলা যখন আরো অনেক বেড়ে যায়, তখন 5 জন ভাই নিজেদের মধ্যে আলোচনা করে ঘর বানানোর সিদ্ধান্ত নেয়। ভাই, এরকম ভাবে তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। সদ্যজাত বাচ্চাগুলো কি শিখবে? এখন তো এরা লড়তেই থাকে, আমাদের আলাদা ঘর করতেই হবে। কিছুদিন পর তারা 5 জন আলাদা আলাদা ঘর বানিয়ে নেয় এবং তারা আলাদা আলাদা ঘরে খুব খুশিতে থাকতে শুরু করে। তখন একদিন মীরার তার 5 বউয়ের ওপরে একটু সন্দেহ হয়। আমি বুঝতে পেরে গেছি তোমরা 5 জন যে একে অপরের সঙ্গে ঝগড়া করতে, সেটা সত্যি ছিল না, এটা তোমাদের একটা প্ল্যান ছিল, ঠিক কি না? আরে মা, দারুণ তো, আপনি কি করে বুঝে গেলেন? যা হয়েছে খুবই ভালো হয়েছে। যে কাজটা আমি এতদিন ধরে করতে পারিনি, সেটা তোমরা 5 জন করে দেখিয়েছো। কিছুদিন পর তাদের 5 জনের ডেলিভারি হয় এবং তারা নিজেদের ঘরে নিজেদের বাচ্চার সাথে খুব সুখে থাকতে শুরু করে। दोस्तों, आप सभी इस वीडियो पर अपनी माँ की लंबी आयु के लिए कमेंट में आई लव माँ जरूर लिखें। दुर्गा माँ जरूर आपकी इच्छा पूरी करेंगी। और हाँ, इस वीडियो को लाइक जरूर कीजिएगा।